আবু সাঈদ হত্যা মামলায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি সহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। ১১ দিনের মধ্যে আসামিদের হাজিরের নির্দেশ ট্রাইব্যুনাল। ৪ জন আসামি গ্রেপ্তারকৃত আছে, তাদেরকে গ্রেপ্তার দেখানো পূর্বক তাদেরকে উপস্থিত করানোর জন্য জেল অথরিটিকে নির্দেশ দিয়েছেন এবং বাকি যে ২৬ জন আসামি আছে তাদেরকে গ্রেপ্তার করে ওই তারিখে হাজির করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিকে ষড়যন্ত্র মনে করে বিএনপি। নির্বাচিত সরকারের সাথে কাজ করতে মুখিয়ে চীন, বললেন মির্জা ফখরুল। আন্দোলন প্রত্যাহারের পর স্বাভাবিক এনবিআর। চট্টগ্রাম সহ বন্দরগুলোতে ফিরেছে কর্মচাঞ্চল্য। স্বচ্ছতার সঙ্গে কাজ করলে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেবে না সরকার। সরকার থেকে কিন্তু এখন কোনো রকম ইন্টারফেয়ার করে। আপনি একটা লক্ষ্য করবেন, ফুল বন্ধ করে দেবে, এটা তো প্রাইভেট প্রপার্টি না। আমার ফ্যাক্টরি, বিস্কিটের ফ্যাক্টরি বন্ধ করে দিলাম। বিমানবন্দরে ভুলক্রমে রিভলভারের ম্যাগাজিন নিয়ে গিয়েছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আগ্নেয়াস্ত্র নীতিমালার কিছু ধারা সংশোধনের পরামর্শ বিশ্লেষকের। জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপনের সফলতা নির্ভর করছে সরকারের আন্তরিকতার উপর। রাষ্ট্রীয় বাহিনী ও সংস্থাগুলোর জবাবদিহিতা বাড়ার আশা। কুমিল্লায় ধর্ষণের ঘটনায় পরকীয়ার প্রমাণ পায়নি পুলিশ। মূল অভিযুক্ত ফজর আলীকে ঘায়েল করতেই ভুক্তভোগীকে মারধর ও ভিডিও ধারণ করে ছোট ভাই শাহপরান। হ্যাঁ, আমরা ২-৩ জনে মারতেছে আর অনেকজনে ভিডিও করছে। সবাই হচ্ছে অন ক্যামেরা মেয়েটাকে নির্যাতন করছে, বাস্তবিকভাবে ধর্ষণকাণ্ড করছে এবং শ্লীলতাহানির ঘটনাও ঘটছে। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। জুলাই আন্দোলনে প্রথম নিহত রংপুরের আবু সাঈদ হত্যার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে পলাতক ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে ১১ দিনের মধ্যে আসামিদের গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করতে আইজিপিকে নির্দেশ দেওয়া হয়েছে। ১০ জুলাই হবে মামলার পরবর্তী শুনানি। জুলাই আন্দোলনে প্রথম প্রাণ হারান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। ক্যাম্পাস লাগোয়া ঢাকা রংপুর মহাসড়কে পুলিশের বন্দুকের সামনে বুক চিতিয়ে দাঁড়ায় আবু সাঈদ। ২ হাত প্রসারিত করে প্রতিবাদ জানান নির্যাতন নিপীড়নের। সেই আবু সাঈদের ওপর গুলি চালায় পুলিশ, লুটিয়ে পড়েন মাটিতে। বীরের মতো আবু সাঈদের এমন মরণ নাড়া দেয় বাংলাদেশ সহ পুরো বিশ্বকে। এরপরেই দেশ জুড়ে স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে জুলাই আন্দোলন। আবু সাঈদ হত্যার আনুষ্ঠানিক অভিযোগ সোমবার ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন। এরপর শুরু হয় শুনানি। যে ৪ জন আসামি গ্রেপ্তারকৃত আছে তাদেরকে গ্রেপ্তার দেখানো পূর্বক তাদেরকে উপস্থিত করানোর জন্য জেল অথরিটিকে নির্দেশ দিয়েছেন এবং বাকি যে ২৬ জন আসামি আছে তাদেরকে গ্রেপ্তার করে ওই তারিখে হাজির করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন। যদি সকল আসামি গ্রেপ্তার করা না যায় তাহলে পলাতক আসামিদের ব্যাপারে স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ করার জন্য আদালত আদেশ দিতে পারেন এবং তার মাধ্যমেই আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু হয়ে যাবে। শুনানির পর অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। সেই সাথে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ বাচ্চু সহ ২৬ জনের বিরুদ্ধে। অক্সিলিয়ারি ফোর্স হিসাবে আওয়ামী লীগ, যুবলীগ এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই ছাত্রদের আন্দোলন দমনের ব্যাপারে পুলিশকে কিন্তু সরাসরি নির্দেশনাও দিয়েছে। সরকারের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, ওই সময়ের প্রশাসন যারা ছিল তারা সরাসরি পুলিশকে উস্কানি দেওয়া, নির্দেশ দেওয়ার কাজটা করেছে। আবু সাঈদ হত্যায় গত ১৩ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছিলেন তারই বড় ভাই রমজান আলী। ৫.৫ মাস তদন্ত শেষে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় তদন্ত সংস্থা। বিচারকে ন্যায় বিচারের মাধ্যমে সমাপ্ত করতে হবে। আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আবু সাঈদ হত্যা মামলার অভিযোগ আমলে নেয় খুশি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ রংপুরের সমন্বয়করা। বিচার প্রক্রিয়া দ্রুত শুরু হবে বলে আশা করেন তারা।
আবু সাইদের সহযোদ্ধা হিসেবে আমরা অত্যন্ত আনন্দিত এই বিষয়টিতে। এতে করে আমরা বিশ্বাস করি যে এই বিচারিক প্রক্রিয়া দ্রুত ত্বরান্বিত হবে। বাকি জুলাইয়ের যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সেই হত্যাকাণ্ডের যথাযথ বিচারের একটি মাইলফলক হিসাবে রয়ে থাকবে। আমরা চাই যে অতি দ্রুত এর পিছনে যারা ছিল, ছাত্রলীগ থেকে শুরু করে শিক্ষক কর্মকর্তা, প্রশাসনের যারা পুলিশি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, তাদের যেন অতি দ্রুত বিচারের আওতায় এনে, যাদের সরাসরি সম্পৃক্ততা তারা পেয়েছে তাদের যেন বিচারের আওতায় এনে তাদের যেন সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এবং সর্বোচ্চ বিচার যেন নিশ্চিত করে, সেটাই হচ্ছে আমাদের একান্ত দাবি। বাংলাদেশে গণতন্ত্র ফেরার অপেক্ষায় আছে চীন, মুখিয়ে আছে নতুন সরকারের সাথে নতুনভাবে কাজ শুরু করতে। দেশটি সফর করে এসে এসব কথা জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি বললেন, চীনের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে 2 বছর মেয়াদী রাজনৈতিক সমঝোতা স্মারক প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন তারা। বিএনপি ক্ষমতা এলে বিবেচনা করা হবে তিস্তা প্রকল্পও। ফখরুল জানিয়েছেন, এক চীন নীতির প্রতি সমর্থন আছে বিএনপির। 6 দিনের চীন সফর শেষে শনিবার দেশে ফিরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার নেতৃত্বে দলের 9 সদস্য চীন সরকার ও কমিউনিস্ট পার্টির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করে। সেই সফরের বিষয়বস্তু আনুষ্ঠানিকভাবে তুলে ধরতেই গুলশানে এই সংবাদ সম্মেলনের আয়োজন। বিএনপি মহাসচিব জানান, জিয়া রহমানের আমলেই চীনের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের শুরু, যা ঘনিষ্ঠ হয় খালেদা জিয়ার হাত ধরে। আবারও জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে পারস্পরিক সম্পর্ক জোরদারে আগ্রহী উভয় পক্ষ। এক চীন নীতির প্রতি আমাদের দলীয় অবস্থান আমরা অত্যন্ত দৃঢ়ভাবে উচ্চারণ করেছি এবং তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের ইতিবাচকতার কথা মর্যাদা ও সম্মানের সাথে আমাদের পক্ষ থেকে ব্যক্ত করা হয়েছে। চীন আশা প্রকাশ করেছে যে নির্বাচিত সরকারের সঙ্গে তারা আরো গভীর দৃঢ়তার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে, ভালোবাসার সঙ্গে, প্রেমের সঙ্গে কাজ করবে। সফরে আলোচনা হয় বহুল কাঙ্ক্ষিত তিস্তা প্রকল্প নিয়েও। এটার উপর তারা কাজ করছেন। আমরা অবশ্যই তাদের যে প্রস্তাব যদি তারা দেয় সেই বিষয়টা আমরা ভবিষ্যতে যদি আমরা কখনো সরকার পরিচালনার দায়িত্বে আসি তখন সেটা আমরা অত্যন্ত ইতিবাচকভাবেই দেখব বলে আমরা বলেছি। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চেয়েছে বিএনপি। বাংলাদেশের অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক বাস্তবতায় ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানো ও ফি পুনর্বিবেচনার ক্ষেত্রে দেশটির সহানুভূতিও প্রত্যাশা করেছে দলটি। ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে সহনীয় করতে আমরা ঋণ পরিশোধ সময়সীমা বৃদ্ধি, বিভিন্ন ফি পুনর্বিবেচনা এবং অনুদানের সম্ভাব্যতার বিষয়েও তাদের সহায়তা চেয়েছি, যেটা তারা সহানুভূতির সাথে বিবেচনার আশ্বাস দিয়েছেন। চীনের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে 2 বছর মেয়াদী রাজনৈতিক সমঝোতার স্মারক স্বাক্ষরের প্রস্তাব করা হয়েছে, যা আমরা ইতিবাচকভাবে গ্রহণ করেছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশটি সফরে আমন্ত্রণ জানিয়েছে চীন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। পিআর পদ্ধতিতে নির্বাচন হতে পারে, নাও হতে পারে, কিন্তু এটাকে কেন্দ্র করে যদি কেউ মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষার বিরুদ্ধে যায় তাহলে তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে না, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সভায় এ কথা বলেন তিনি। যারা বড় কথা বলে তাদের বিরুদ্ধে স্বৈরাচারের সময় কতগুলো মামলা হয়েছে এমন প্রশ্নও তোলেন তিনি। এ সময় বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, যেসব রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলেছে তারা ডক্টর ইউনূসকে ফাঁদে ফেলার চেষ্টা করছে। লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠক নিয়ে ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন জয়নুল আবদিন ফারুক। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন চাওয়ার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। পিআরকে ইস্যু করে বাংলাদেশের মানুষের যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, সেই গণতন্ত্রের আকাঙ্ক্ষাতে যদি কেউ দ্বন্দ্ব সৃষ্টি করে, আমি বলবো তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে। পিআর সংখ্যানুপাতে যে কথা বলা হচ্ছে, এটাকে আমরা মনে করি একটা ষড়যন্ত্র, নির্বাচনকে ব্যাহত করা, নির্বাচনকে বিলম্বিত করা। কর্মসূচি প্রত্যাহার করার পর স্বাভাবিক হয়ে এসেছে রাজস্ব আদায় কার্যক্রম। কয়েকদিনের স্থবিরতার পর তৈরি হয়েছে কর্মচাঞ্চল্য। এনবিআর চেয়ারম্যান জানান, কর্মসূচির কারণে রাজস্ব আদায়ে প্রভাব পড়বে, তবে সবাইকে নিয়ে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি। সচিবালয়ে অর্থ উপদেষ্টা বলেন, বন্দর বন্ধ করে এনবিআর কর্মকর্তাদের আন্দোলন অগ্রহণযোগ্য, এতে দেশের অনেক ক্ষতি হয়েছে। এদিকে রাজস্ব আদায়ের সুবিধার্থে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত চালু ছিল ব্যাংক লেনদেন।
অনেকদিন পর স্বাভাবিক এনবিআর, আবারও কাজে যোগ দিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। মার্চ টু এনবিআর এবং কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের পর এসেছে স্বস্তি। সকাল ৯টার মধ্যেই রাজস্ব ভবনে প্রবেশ করেন বেশিরভাগ কর্মকর্তা কর্মচারী। কর্মসূচি প্রত্যাহারের পর থেকে শুরু হয় রাজস্ব আদায় কার্যক্রম। ৯টা সাড়ে ৯টার মধ্যে সবাই এসে পড়ছে, স্বাভাবিক সব। সকাল থেকে একেবারে স্বাভাবিক আগের মতো সব স্টাফেরা, সব অফিসাররা আসছে, অফিস করতেছে। কাজ শেষ করে এখন চলে যাচ্ছে, কিন্তু যে কয়দিনটা ছিল খুব ভোগান্তি হয়েছে। এনবিআর কর্মকর্তাদের শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের পর ফের কর্মচঞ্চল চট্টগ্রাম বন্দর ও কাস্টমস হাউস। সোমবার সকাল থেকে ফের শুরু হয়েছে শুল্কায়ন, পণ্য ওঠানামা ও খালাস কার্যক্রম। তবে কমপ্লিট শাটডাউনের কারণে বন্দরে সৃষ্ট কন্টেনার জট কাটতে সপ্তাহখানেক লাগবে বলছে কর্তৃপক্ষ। আর এই সময়ে আটকে পড়া পণ্য চালানের ড্যামারেজ মওকুফ চান ব্যবসায়ীরা। এক্সপোর্ট কন্টেনারও জমে গিয়েছিল এবং ইম্পোর্ট কন্টেনারও ডেলিভারি বন্ধ থাকার কারণে আমাদের স্থিতি প্রায় ৪১,০০০-এর উপরে গিয়ে ঠেকেছে। তো আমরা এখন আজকের থেকে পুরো দমে কাজ শুরু হয়েছে। চিটাগং পোর্টকে যদি ৪ গুণ চার্জ দিতে হয়, $৪৮ জায়গায় $১৯২ পার ডে, এই টাকা দিয়ে তো আর বাজারে মাল বিক্রি করলে সেই টাকা তো আপনারা দিবেন, জনগণ দিবে, ব্যবসায়ীদের পকেট থেকে দিবে না, জিনিসপত্রের দাম বাড়বে। দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হন এনবিআর চেয়ারম্যান, বলেন অর্থ বছরের শেষ সময়ে এমন কর্মসূচির কারণে রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব পড়বে। আজকে আমাদের সারা দেশের সবগুলো দপ্তর সংস্থাই সকাল থেকেই কাজ করছে, সম্পূর্ণ উপস্থিতি আছে। গতবারের চেয়ে বেশি হবে এটা নিশ্চিত, কিন্তু আমরা যেরকম আশা করেছিলাম হয়তো একটু তো হোঁচট খেয়েছে এই কয়দিনের। ওদিকে সচিবালয়ে অর্থ বিভাগের মনিটরিং সেলের কর্মসূচি উদ্বোধনের পর অর্থ উপদেষ্টা বলেন সরকারের হস্তক্ষেপে নয়, স্বপ্রণোদিত হয়েই এনবিআর-এর ৬ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। সরকার থেকে কিন্তু এখন কোনো রকম কোনো ইন্টারফেয়ার করে, আপনি একটা লক্ষ্য করবেন, দুদক দেখবে যদি ফ্যাক্ট থাকে সে করবে। পোর্ট বন্ধ করে দেবে, এটা তো প্রাইভেট প্রপার্টি না, আমার ফ্যাক্টরি, বিস্কিটের ফ্যাক্টরি বন্ধ করে দিলাম। গেল ১২ মার্চ রাতে এনবিআর বিভক্তির প্রজ্ঞাপন দেবার পর দফায় দফায় শুরু হয় আন্দোলন। দাবি আদায়ে সোচ্চার হয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। বিমানবন্দরে ভুলক্রমে রিভলভারের ম্যাগাজিন সাথে নিয়ে গিয়েছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে প্রায় ১০ বছর আগের করা নীতিমালা সংশোধন প্রয়োজন বলে মনে করেন আইনজীবীরা। বলছেন প্রচলিত নীতিমালায় সুযোগ আছে বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহারের। অস্ত্রের লাইসেন্স প্রাপ্তি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান। রবিবার সরকারি সফরে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিদেশ যাওয়ার প্রাক্কালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্ক্যানিংয়ে একটি ম্যাগাজিন ধরা পড়ে, যেটি তার বলে তিনি নিজে জানিয়েছেন। এরপর থেকে নানা ধরনের কথা উঠছে নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলছেন তার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রাপ্তি নিয়েও। আমরা জানার চেষ্টা করেছি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা ২০১৬-তে কোন যোগ্যতা নির্ধারণ করা হয়েছে বা কারা পেতে পারেন এই আগ্নেয়াস্ত্রের লাইসেন্স, সেটি পাশাপাশি এর যে ব্যবহার বিধি সেখানে বা কি বলা আছে। আমরা কথা বলেছি আইনজীবীর সঙ্গেও। আইনজীবীরা বলছেন ১০ বছর আগে যে নীতিমালা তৈরি করা হয়েছে সেটির এখন সময় এসেছে পরিবর্তন এবং সংশোধনের। আলোচনার সূত্র এই ভিডিও। স্থানীয় সরকার উপদেষ্টা বিমানবন্দরের তল্লাশি শেষে সামনে এগোনোর পর স্ক্যানিংয়ে একটি কালো ব্যাগে ধরা পড়ে আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন। পরে সেটি রেখেই বিদেশ সফরে চলে যান উপদেষ্টা আসিফ মাহমুদ। এরপর থেকে আলোচনায় উপদেষ্টার অস্ত্রের লাইসেন্স। দিনভর নানা আলোচনার পর সচিবালয়ে এ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন স্থানীয় সরকার উপদেষ্টা অস্ত্রের লাইসেন্স পেয়েছেন কোন মানদণ্ডে তা জানেন না তিনি। হয়তো ভুলে অনেক সময় আপনি দেখেন হয়তো চশমাটা নিয়ে যাবেন, ভুলে হয়তো চশমা না নিয়ে মোবাইলটা নিয়ে রওনা হয়ে গেলেন, এরকম এই ভুল, এটা একটা মানে জাস্ট একটা ভুল। এটা কিন্তু AK-47 না, এটা তারই একটা লাইসেন্স কিন্তু হাতিয়ার পিস্তলের একটা ম্যাগাজিন থাকে, একটা খালি ম্যাগাজিনটা ওইটা ভুলে ওনার রয়ে গেছিল ওইটা। এবার দেখা যাক নীতিমালায় কি শর্ত দেয়া আছে। আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা ২০১৬ মতে মোটা দাগে ২টি শর্ত পালন করলেই লাইসেন্স পাওয়ার সুযোগ আছে, যার একটি বয়স ৩০ থেকে ৭০ আর আবেদনের আগের ৩ বছর, পিস্তল, রাইফেলের জন্য ৩ লাখ ও শটগানের জন্য ১ লাখ টাকা আয়কর রিটার্নের নথি থাকতে হবে। এই শর্ত অনুযায়ী উপদেষ্টা আসিফ মাহমুদের লাইসেন্স পাওয়ার সুযোগ নেই। তবে নীতিমালার ৩২ অনুচ্ছেদে বলা আছে ৫ ধরনের ব্যক্তির ক্ষেত্রে বয়স ও আয়কর পরিশোধের বাধ্যবাধকতা থাকবে না। মূলত এই অনুচ্ছেদ বলেই লাইসেন্স পেয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ।
32 এই যে বিশেষ প্রবিধানমালা, এটাকে আমরা আইনের ভাষায় বলি ওভাররাইডিং ইফেক্ট দিয়ে অথরিটির কাছে অ্যাবসলিউট ডিসক্রিপশন দিয়ে দিচ্ছেন। তাদের এই কাজটা, এই আগ্নেয়াস্ত্র দেওয়ার ব্যাপারে তাদের একটা জায়গায় রেখে দিয়েছেন, তারা যাকে মনে করে তাকে দিতে পারে। এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আপনি অ্যাবসলিউট একটা পাওয়ার ভেস্ট করলেন, হু উইল কাম উইদিন দ্য ডেফিনেশন অফ বিশেষ ব্যক্তি? এই পার্সনটা কে, এটা কে ডিফাইন করবে? এটা কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় একজন ব্যক্তির পছন্দ হলো, ভালো লাগলো, রাজনৈতিক বিবেচনায়, অন্য কোনো ইনফ্লুয়েন্সিয়াল বিবেচনায় তার কিন্তু দেওয়ার অধিকার আছে। এই রকম ডিসক্রিপশন আমি মনে করি না কর্তৃপক্ষের কাছে থাকা উচিত। এই বিশেষ ব্যক্তির এই বিষয়গুলো কিন্তু পরিষ্কার করা উচিত। কিন্তু প্রশ্ন হচ্ছে, নীতিমালার 33 অনুচ্ছেদে বলা আছে বিদেশে অবস্থানকালীন সময়ে জেলা মালখানা, থানা কিংবা সেফ কিপিং লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানে অস্ত্রটি জমা দিয়ে যেতে হবে। যদিও উপদেষ্টা ফেসবুক স্ট্যাটাসে জানান অস্ত্রসহ একটি ম্যাগাজিন তিনি রেখে এসেছেন, তবে কোথায় রেখে এসেছেন তা স্পষ্ট করেননি স্ট্যাটাসে। এ নীতিমালার 32 অনুচ্ছেদের কয়েকটি উপ অনুচ্ছেদ নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবীরা। বলছেন বিধিমালা সংশোধন না করলে লাইসেন্স প্রাপ্তির অপব্যবহার রোধ করা কঠিন। উপদেষ্টার কোনো সমস্যা না হলেও বিমানবন্দরের লাইসেন্স করা অস্ত্র ও গুলি নেয়ার বিধান নেই। স্ক্যানিংয়ে অস্ত্র পাওয়ায় এর আগে একাধিক গ্রেফতারের উদাহরণ আছে বাংলাদেশে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। জাতিসংঘের মানবাধিকার অফিস চালু হলে দেশে গুম, খুন, ক্রসফায়ারের মতো অপরাধ কমবে বলে আশাবাদী বিশ্লেষকরা। বলছেন রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর সংস্থাগুলো এতে করে সতর্ক থাকবে। তবে আগামী দিনে মানবাধিকার সুরক্ষায় সরকারের আন্তরিকতার উপর জাতিসংঘের এই অফিসের সফলতা নির্ভর করছে বলে মন্তব্য তাদের। মানবাধিকার ও সুশাসন ইস্যুতে বাংলাদেশ যাতে ব্যর্থ রাষ্ট্রে পরিণত না হয়, সেক্ষেত্রেও প্রতিষেধক হিসেবে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় কাজ করবে বলে বিশ্বাস বিশ্লেষকদের। গেল বছরের জুলাই গণ অভ্যুত্থান সাড়া জাগিয়েছিল বিশ্বব্যাপী। সেই সময়ে নৃশংসতা তদন্তে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠায় জাতিসংঘ। সেই প্রতিবেদনে উঠে আসে 1400 মানুষকে হত্যার কথা। মূলত সেখান থেকেই বাংলাদেশের ঝুঁকিপূর্ণ মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের আগ্রহ। আলাপ শুরু ঢাকায় জাতিসংঘ মানবাধিকার অফিস চালুর। রোববার 3 বছরের জন্য এটি স্থাপনে সমঝোতা স্মারক অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একটা অফিস হবে। প্রশ্ন হলো, জাতিসংঘের এই অফিস চালু হলে মানবাধিকার লঙ্ঘন কি কমবে? মানবাধিকার সুরক্ষায় এই অফিসগুলো অনেক বড় কাজ করতে পারবে এবং সরাসরি জিনিসটাকে পর্যবেক্ষণে রাখতে পারবে। অর্থাৎ অন্যের চোখ দিয়ে আর বিষয়টাকে জানতে হবে না। রাষ্ট্রকেও কিন্তু জাতিসংঘের কাছে জবাবদিহিতার একটা জায়গায় কিন্তু খুব দ্রুত যেতে হবে। তারা অন্তত আমাদের মানবাধিকার কমিশনের সক্ষমতা বৃদ্ধি বলেন, সরকারকে সচেতন করা বলেন, নাগরিক সমাজকে সচেতন করা বলেন, এই কাজগুলোতে তারা আমাদেরকে সহায়তা দিতে পারে। আগে মানবাধিকার লঙ্ঘনের বহু অভিযোগ জাতিসংঘকে জানালেও সরকারের সদিচ্ছার অভাবে সেগুলোর তদন্ত করতে পারেনি সংস্থাটি। বড় ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো আমরা আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করতে অনেক বেগ পেতে হতো আমাদের, এবং জাতিসংঘ এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে রাষ্ট্রের দ্বারা বারবার কিন্তু তারা বাধাগ্রস্ত হয়েছে। এই অফিসটা থাকার মধ্য দিয়ে যে সব সমস্যার সমাধান হবে তা কিন্তু নয়। এই অফিসটাকে ব্যবহার করে আমরা কিভাবে উপকৃত হতে পারি সে বিষয়ে আমাদের অভ্যন্তরীণ মনোযোগ প্রয়োজন হবে, আমাদের অভ্যন্তরীণ সক্রিয়তার প্রয়োজন হবে। বাংলাদেশের আগে কম্বোডিয়া, ইয়েমেন, সুদান, সিরিয়া, প্যালেস্টাইনের গাজা ও রামাল্লা, তিউনিসিয়া ও লাইবেরিয়া সহ 18 দেশে মানবাধিকার অফিস স্থাপন করেছে জাতিসংঘ। এই তালিকায় বাংলাদেশ যুক্ত হওয়া নিয়ে তাই প্রশ্ন তুলছেন কেউ কেউ। যুদ্ধ বিগ্রহ, হানাহানি, বিভিন্ন সশস্ত্র গ্রুপের অবস্থান ওই দেশগুলিতে ছিল, কিন্তু ওই দেশে জাতিসংঘের তৎপরতা অনেক ক্ষেত্রেই বাধাগ্রস্ত ছিল। বাংলাদেশের পরিস্থিতি ততটা না হলেও অনেক বেশি ভালো ছিলাম, ফেইলিউর রাষ্ট্র না হলেও আমরা যে প্রায় ওই প্রান্তে পৌঁছে যাচ্ছিলাম, আমরা কি বলবো নিজেদেরকে, আমাদের তো লজ্জা থাকা উচিত। সেই ধরনের সংখ্যা বা সেই ধরনের চ্যালেঞ্জে যাতে আমরা না পড়ি, তার জন্যই আমার ধারণা এটা আমাদেরকে সহায়তা করতে পারে। জাতিসংঘের এই রিপোর্টটা দিয়েই তো প্রমাণিত হচ্ছে। আর বাংলাদেশের অন্য কোনো ব্যাপারে কি আমরা আন্তর্জাতিকভাবে এরকম একটা রিপোর্ট পেয়েছি? আগামীতে মানবাধিকার নিয়ে সরকারের পদক্ষেপ ও আন্তরিকতা থাকলে জাতিসংঘের এই অফিস স্থায়ী হবে না বলেও আশা বিশ্লেষকদের। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।
কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের শিকার নারীর উপর পরিকল্পিতভাবে বর্বর নির্যাতন চালানো হয়েছে। পাশাপাশি ভুক্তভোগীর সঙ্গে মূল অভিযুক্ত ফজর আলীর পরকীয়ার সম্পর্ক ছিল না বলে মনে করছে পুলিশ। ভুক্তভোগী ও তদন্তকারীদের সাথে কথা বলে জানা গেছে, ফজর আলীকে শায়েস্তা করতে নৃশংস নির্যাতনের পরিকল্পনা করেন তারই ছোট ভাই শাহপরান, যাতে সহায়তা করে আরেক স্থানীয় ছাত্রলীগ নেতা সুমন ও তার বড় ভাই আবুল কালাম। খোকন চৌধুরীকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মনিরুল ইসলাম, ক্যামেরায় ছিলেন শাহিন আলম। বাংলাদেশে তোলপাড় চলছে যে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে, সেইখানে আমি এখন এসেছি। যে নারীটি একটা দীর্ঘ বাজে অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে, তার সাথে কি ঘটেছিল সেটা জানার চেষ্টা করব, সরাসরি কথা বলবো তার সাথে, একটু জেনে আসি তার সাথে আসলে কি ঘটেছিল। ভুক্তভোগী নারী জানান, ঘটনার দিন তার বাবা মা পাশের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। এই সুযোগে পাওনা টাকা চাওয়ার উসিলায় জোর করে ঘরে ঢুকে সুদের ব্যবসায়ী ফজর আলী, যিনি ভুক্তভোগীর মাকে মাসে 4,000 টাকা লাভে 50,000 টাকা ঋণ দিয়েছিলেন। মিল না দেখে হ্যাঁ ডাকাইতে ডাকাইতে দরজার খিলিয়া না খুয়ে গেছে, পরে হ্যাঁ আছে মতন হ্যাঁ খিলি দিছে, আমার দেয়নি। মানে হ্যাঁ আমি বলতেছি যে এইসব করে দরকার নেই, মানে হ্যাঁ আমার মুখ চাপদা ধরে রাখছে। এর কয়েক মিনিটের মধ্যেই সেই ঘরে ঢুকে যায় অন্তত 15 জন। প্রত্যেকের হাতে ছিল লাঠি, হকি স্টিক। শুরু হয় অকথ্য নির্যাতন। প্রায় আধা ঘন্টা ধরে মারা হয় ভুক্তভোগী নারী ও ধর্ষণে অভিযুক্ত ফজরকে, এমনকি শাবল দিয়েও আঘাত করা হয় তাকে। এ সময় প্রত্যেকে মোবাইলে ভিডিও ধারণ করে ওই নারীর শ্লীলতাহানি করে। মানে হ্যাঁ আর সুযোগ দেয়নি, হ্যাঁ দেয় নাই, আমারও দেয় নাই, মানে কথা বলার হেতেরে মারছে, আমার মারছে। হ্যাঁ আমরা 2-3 জনে মারতেছে আর অনেকজনে ভিডিও করছে। ঘটনার অনুসন্ধানে জানা যায়, দীর্ঘদিন ধরে ভুক্তভোগী নারীকে উত্ত্যক্ত করত বাহেরচর গ্রামের ফজর আলী ও তার আপন ছোট ভাই শাহপরান। এটা নিয়ে 2 মাস আগে একবার সালিশ হয়। ফজর আলী ওই সালিশে তার ভাই শাহপরানকে মারধর করে। এর কিছুদিন পর ফজর আলী থেকে টাকা ধার নেয় ভুক্তভোগীর মা। টাকা চাইতে ফজর ভুক্তভোগীর বাড়ির আশপাশে গেলেই তাকে ধরে পেটানোর পরিকল্পনা করে শাহপরান। মামলার তদন্তকারীরা জানিয়েছেন, এই পরিকল্পনায় সঙ্গী করা হয় ফজরের পূর্বশত্রু আওয়ামী লীগ নেতা আবুল কালাম এবং তার ভাই ইউনিয়ন ছাত্রলীগ নেতা সুমনকে। এমনকি মারধরের সময় সুমনের বড় ভাই আবুল কালাম নিজেই উপস্থিত ছিলেন। তাদের পরিকল্পনাতেই ভুক্তভোগীর ভিডিও পরকীয়া বলে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। ঘটনার পর থেকে পলাতক আছে শাহপরান ও আবুল কালাম। জামিলাটা সরাইতে বলতে শাহপরানই লোকটি লাগাইছে। শাহপরানকে? ফজর আলীর ভাই, ছোট ভাই। ছোট ভাই। সবশেষ কি এটা নিয়ে কোনো সালিশ হয়েছিল? এটা সালিশ মধ্যে আর মামা টামারা সবাই আইছিল। ফজর আলী আবার রাগ দিছিল, কি থাইতার ফা দিছিল, চড়থাপ্পড় দিছিল, হে জিদ দে লোকটি লাগাইছে। মামলা হবার পর এর তদন্ত করছে থানা ও জেলা ডিবি পুলিশ। একাধিক কর্মকর্তারা জানিয়েছেন, এখানে পরকীয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। পুলিশ বলছে, সেদিন নারকীয় 2টি ঘটনা ঘটে, একটি ধর্ষণ, অন্যটি পরিকল্পিত নির্যাতন। সবাই হচ্ছে অন ক্যামেরা মেয়েটাকে নির্যাতন করছে। পাশবিক নির্যাতন বলা যায়। জি, পাশবিক নির্যাতন। মানে এটার হয়তো একটা ভিডিও ভাইরাল হয়েছে, কিন্তু আমরা যেসব আসামি গ্রেপ্তার করছি ওই সব আসামি মোবাইলে আমরা আরো ভিডিও পাইছি। বাস্তবিকভাবে ধর্ষণ কাণ্ড করছে এবং শ্লীলতাহানির ঘটনাও করছে। কথা হয় ভুক্তভোগীর মায়ের সাথে, যিনি ঘটনার দিন চিৎকার চেঁচামেচি শুনে তার মেয়েকে উদ্ধার করতে আসেন। বলেন, মামলা প্রত্যাহারের প্রশ্নে ওঠে না, ধর্ষক ও নির্যাতকদের বিচার চান তিনি। শান্তি হয়, আমরা শান্তি করে বিচার চাবো না। মামলা তো আর তুলে নেবেন না, না মামলা তো তুলে নেওয়ার কথা আসে না। এদিকে ধর্ষণ মামলার একমাত্র আসামি আটক ফজর আলী কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন। নির্যাতন, শ্লীলতাহানি ও পর্নোগ্রাফির মামলায় আটক 4 জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, কুমিল্লা। কুমিল্লার মুরাদনগরে নারী ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলী চিকিৎসাধীন থাকায় তাকে আজও আদালতে নেওয়া হয়নি। পুলিশ জানায়, আদালতে তোলার জন্য ফজর আলীর সুস্থ হওয়ার অপেক্ষা করা হচ্ছে। এছাড়া ভিডিও ছড়ানোর অভিযোগে পর্নোগ্রাফি আইনে আরেকটি মামলা করেছে পুলিশ। ওই মামলায় গ্রেফতার 4 জনকে এরই মধ্যে কারাগারে পাঠিয়েছেন আদালত। গেল 26 জুন রাতে কুমিল্লা মুরাদনগরে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে। সে সময় এলাকাবাসীর হাতে মারধরের শিকার হয় অভিযুক্ত ফজর আলী। পরে পালিয়ে যায় সে। ঘটনাস্থলে উপস্থিত কিছু মানুষ সেই ঘটনার ভিডিও ধারণ করে ছড়িয়ে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে রোববার ভোর রাতে রাজধানী যাত্রাবাড়িতে অভিযান চালিয়ে ফজরকে গ্রেফতার করা হয়। দুদকের ভুয়া প্রতারক চক্রের খপ্পরে যারা পড়েছে
তাদেরকেও জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে বলে জানিয়েছেন মহাপরিচালক আক্তার হোসেন। তিনি বলেন, গত 2 দিনে 5 প্রতারককে ধরেছে সংস্থাটি। দুদকের চেয়ারম্যান থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে ও মুঠোফোনে চাঁদা আদায় করছিল একদল প্রতারক। জানিয়ে এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ দুদকের দিকে অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট দেন। এরপরেই নড়িচড়ে বসে দুদক। গত 2 দিনে রাজধানীর মুগদা এলাকা থেকে গ্রেফতার করা হয় ভুয়া চক্রের 5 জনকে, যাদের মধ্যে 4 জন বিভিন্ন সময়ে গ্রেফতার হয়ে জামিনে ছাড়া পেয়ে জড়িয়েছেন প্রতারণার কাজে, এমনটি জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক। কাল রাতেই সোহাগ পাটোয়ারিকে তারা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং তাকে রাতেই রমনা মডেল থানায় তাকে সুপর্দ করা হয়েছে। সংঘবদ্ধ প্রতারক চক্রের মধ্যে যিনি রয়েছেন মোহাম্মদ সেলিম, মোহাম্মদ তরিকুল ইসলাম, মোহাম্মদ আতিক এবং আবদুল্লাহ সোহাগ পাটোয়ারিকে নিয়ে 5 জন প্রতারককে বিজ্ঞ আদালতে আজকে হাজির করা হয়েছে। রহস্যময় এক বাড়ির সন্ধান মিলল নেত্রকোনার কলমাকান্দা সীমান্তে। মালিক কুমিল্লার লাকসামের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, সাবেক এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলামের আপন শ্যালকও তিনি। যমুনার অনুসন্ধানে মিলেছে সীমান্ত এলাকায় তার আরও কয়েক কোটি টাকার সম্পত্তির তথ্য। এছাড়া উপজেলা সদরেও রয়েছে অনেক টাকার সম্পত্তি। জুলাই অভ্যুত্থানের পর সেখানেই তাকে দেখা গেছে। ধারণা, সীমান্ত পথে পালিয়েছেন মহব্বত। পাহাড় মেঘঘেরা কলমাকান্দা সীমান্ত, পাতলা এলাকায় যমুনা টিভির যাত্রা। উদ্দেশ্য রহস্যময় একটি বাড়ির সন্ধান। অবশেষে দেখা মিলল সেই বাড়ির। মালিক মহব্বত আলী, তিনি কুমিল্লার লাকসাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান। তার আরেক পরিচয় সাবেক এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলামের আপন শ্যালক। গণ অভ্যুত্থানের পর পালিয়ে যাওয়ার আগে সীমান্তের এই বাড়িতেই তাকে দেখেছেন স্থানীয়রা। 6 তারিখ দেখছি এরা বাজারে ঘোরাঘুরি করছে, এখানে বাজারে অনেক মানুষ দেখছে। তা আপনারা যদি তদন্ত নেন পাইবেন। এই লোক যে সময় আসছে অনেক টাকা নিয়ে আসছে, মানে এলাকায় সবাই তোলপাড় হয়েছে, 2-3 বস্তা টাকা নিয়ে আসছে। প্রশ্ন হলো, কুমিল্লা থেকে কেন সীমান্ত এলাকায় এসে বাড়ি করলেন মহব্বত? স্থানীয়রা জানালেন, পাতলা এলাকার ক্ষুদ্র নিগোষ্ঠীর এক নারী ঢাকায় স্পা সেন্টারে কাজ করতেন। সেখানে মহব্বতের সাথে পরিচয়, প্রেম, বিয়েও করেছেন বলে দাবি করতেন দুজনেই। তারপর সেখানে আসা যাওয়া ছিল মহব্বতের। এখানে রেশমির সাথে আমাদের যে যাকে পাচার করা হয়েছে ওনার সাথে বেশ কয়েক বছর ধরেই এখানে আসা যাওয়া করে। শুধু পাতলা এলাকা নয়, দুজনের কলমাকান্দা সদর, চাঁদপুর, বড়ুয়াকোনা, চিকনটুপ, কচুগড়া ও চিনাহালা মৌজায় অন্তত 18 একর জমি কেনার তথ্য মিলেছে। রয়েছে বাগান বাড়ি, পুকুর। কারো বেড়ানোর কাছে শুনি যে মহব্বত আলীর নাম করে লোক, এই লোকটা ঢাকা থেকে আসছে, আইসা বাড়ি ঘর কিনা জায়গা করে তারা রাখতেছে। এই এলাকার আগের থেকেই উনি কিছু লোকজনের সাথে চাল চলন করেন, যারা জমি কিনা এবং বেচার মধ্যে সহযোগিতা করেন। বাড়ি ঘর করছে শত শত কোটি দিয়ে মাইরা না বর্ডারের সাইডে বাড়ি ঘর করছে। নিশ্চয়ই আগে হয়েছে, অন্য সরকার দলীয় লেখক করছে, কিন্তু পরবর্তী সময় আমি 3টা করছে, আমার খেয়াল নাই। সীমান্তের রহস্য ঘেরা বাড়ি ও মহব্বত আলীর বিষয়টি নজরদারিতে আছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এখন আমাদের কাছে ইনফরমেশন নেই, আমরা তো শুধু এখানে কাজ করি না, আরো এজেন্সি আছে, প্রত্যেকে মিলেই সেখানে অ্যালার্ট আছে। যে কোনো প্রকার তথ্য পেলে অবশ্যই এটা আমাদেরকে ফার্স্ট প্রায়োরিটিতে আমরা দেখব। এখানে একজন ইয়েকে বিয়ে করছে, বিয়ে করে একটা মেয়েকে বিয়ে করে এই জায়গায় এসে স্থায়ী হওয়ার চেষ্টা করছে। তো আমরা আসলে তারও শ্বশুরবাড়ির যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটাও কিন্তু নাই, কারণ তার শ্বশুরবাড়ির সবাই পরবর্তীতে ওই পারে চলে গেছে। লাকসামে টর্চার সেল করে স্থানীয়দের নির্যাতন সহ নানা অভিযোগ রয়েছে মহব্বত আলীর বিরুদ্ধে। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। দেশের জনগণ যে আশা নিয়ে আন্দোলন করেছিল সে প্রত্যাশা 1 বছরেও পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এ সময় জুলাই মাস উপলক্ষে 11 দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেন তিনি। বিকেলে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনায় এসব কথা বলেন নূর। জুলাই মাসেই জুলাই সনদ প্রণয়নের আহ্বান জানান তিনি। বলেন, জাতীয় ঐকমত্যের সাথে সংখ্যানুপাতিক নির্বাচন হলে দখলবাজি, চাঁদাবাজি বন্ধ হবে। জাতীয় নির্বাচন রোডম্যাপ জানলেও স্থানীয় সরকার নির্বাচন রোডম্যাপ না থাকায় দুঃখ প্রকাশ করেন নূর। দাবি জানান স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ দেয়ারও।
দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। দুপুরে রাজধানী বিজয়নগরে বিভিন্ন দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে বাংলাদেশি দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী কল্যাণ পরিষদ। এতে যোগ দিয়ে জোনায়েদ সাকি বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন শ্রমিকদের উন্নতি না হলে নতুন বাংলাদেশ হবে না, সেই কথা রাখার আহ্বান জানান তিনি। এ সময় বক্তারা বলেন, সম্প্রতি ঘোষিত সাময়িক শ্রমিক নীতিমালা 2025 বাতিলের দাবি জানান তারা। মিরপুর 11 নম্বরের ভাসানী মোড় এলাকায় সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। দুপুরে পরিচালিত অভিযানে 8 থেকে 10টি দোকান ভেঙে দেওয়া হয়। যদিও সিটি কর্পোরেশনের বরাদ্দের দলিল আছে, ব্যবসায়ীদের এমন দাবির মুখে অভিযান মুলতবি করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা উচ্ছেদে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মোবাইল কোর্টে ভেঙে দেয়া হয় মিরপুর 11 এর ভাসানী মোড়ের বেশ কিছু দোকান। সড়কের দুই ধার ঘেঁষেই গড়ে উঠেছে দোকানপাট, নেই কোনো ফুটপাত। সিটি কর্পোরেশনের তথ্য মতে এখানে অবৈধভাবে গড়ে উঠেছে অর্ধ শতাধিক দোকান। সিটি কর্পোরেশন কি আপনার এই জায়গার জন্য টাকা নিছে? হ্যাঁ, মার্কেট তো ইনক্লুড সেটা দেখান, আপনি আমার জায়গাটা দেখান। উচ্ছেদের সময় স্থানীয় দোকান মালিক ও কর্মচারীরা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কাছে নানা অভিযোগ ও নোটিশ ছাড়া এমন উচ্ছেদের প্রতিবাদ জানান। তাদের দাবি, মার্কেটের জন্য সিটি কর্পোরেশনের বরাদ্দ দেয়া আছে। এটা স্বাধীনের থেকে আমি নিজে এনে মালিক, আমি কোনো মালিক নাই এনে, আমি কোনো দখলদার ফির নাই এনে যে দখল করে লইছি কার থেকে। হ্যাঁ, কাগজ আছে তো আমার কাছে। আমার দই মিষ্টির দোকান ছিল, এখন কেন ভাঙছে আমরা এত কিছু জানি না। আমরা মানে লোকমুখে শুনতেছি অবৈধ আর কি জায়গাটা। 26 লক্ষ টাকা আজকে 38 বছর, সেটা কোনো মূল্যায়ন নাই। তারপরে আবার 2004 টাকা নিয়েছে। আমার কথা আপনি আমার মার্কেটটা বুঝাই দেন, আমরা জায়গা ছেড়ে দিচ্ছি। আমার তো এত শখ নেই আমি রাস্তার উপর বসে থাকবো। স্থানীয় ব্যবসায়ীদের এমন দাবির মুখে উচ্ছেদ অভিযান স্থগিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। নিয়ে আসছে তাদের, আমরা তো মানুষের কথা শুনবো, আমরা তো সরকারের পক্ষ থেকে আসছি, মানুষের কথা শুনবো, শুনে আমরা যদি মনে হয় ইলিগাল আবার উচ্ছেদের ডেট দেবো, আবার উচ্ছেদ করবো। ওনারা বলছিলেন তাদের কি কোনো নোটিশ দেওয়া হয় না? নোটিশ অবৈধ উচ্ছেদে নোটিশ দেওয়া হয় না। এটা যখন ফুটপাত ক্লিয়ার, মানে ফুটপাত ক্লিয়ার করতে হবে। বরাদ্দের কাগজ পুনঃবিবেচনা করে সত্যতা প্রাপ্তির ভিত্তিতে আবারও অভিযান পরিচালনা করবে উত্তর সিটি। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। উদ্ধত বেনিয়ামিন নেতানিয়াহুই গাজায় যুদ্ধবিরতি চুক্তির একমাত্র বাধা। নিজের বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলা ঠেকানো এবং গদি টিকিয়ে রাখার লক্ষ্যেই গাজায় যুদ্ধ জিইয়ে রাখতে চান ইসরায়েলি প্রধানমন্ত্রী, এমন অভিযোগ দেশটির বিরোধী নেতাদের। মধ্যস্থতাকারীদের একটি সূত্র জানিয়েছে, গাজার সংকট সমাধানে নেতানিয়াহুর উপর চাপ বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার কি থামানো যাবে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে? সাম্প্রতিক ইতিহাসের ভয়াবহতম আগ্রাসনের সাক্ষী গাজা। প্রতিদিনই নিষ্ঠুরতার নতুন নজির তৈরি করছে ইসরায়েল। উপত্যকার দুঃসহ পরিস্থিতির বর্ণনা দেওয়ার সাধ্য নেই কারো। কে থামাবে এই নৃশংসতা? কবে? আরও একবার গাজায় যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি পৌঁছানোর দাবি মধ্যস্থতাকারীদের। যুক্তরাষ্ট্রের সমর্থনে নতুন প্রস্তাব নিয়ে দৌড়ঝাঁপ করছে আরব দেশ মিশর ও কাতার। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে 75% ইস্যুতে হয়েছে সমাধান, বাকি 25%-এর জন্য চলছে দর কষাকষি। বরাবরের মতোই আগ্রাসন বন্ধ এবং গাজা থেকে পুরোপুরি ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি হামাসের। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির নিরস্ত্রীকরণ এবং নির্মূলের দাবি তেল আবিবের। হামাস নেতাদের নির্বাসনে পাঠানোর উপর জোর দিয়েছে যুক্তরাষ্ট্র। বারবার ভেস্তে গেলেও এবার যুদ্ধবিরতি নিয়ে আশাবাদী মার্কিন মধ্যস্থতাকারীরা। ট্রুথ সোশ্যাল পোস্টে গাজায় যুদ্ধবিরতি চুক্তি ও জিম্মিদের ফেরানোর তাগিদ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির দাবিতে ক্ষোভ বাড়ছে ইসরায়েলের সাধারণ মানুষের মধ্যেও, চাপ রয়েছে বিরোধী রাজনীতিবিদদের তরফ থেকেও। এই অবস্থায় কিছুটা কোণঠাসা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মন্ত্রিসভা ও সিনিয়র সামরিক কর্মকর্তাদের সাথে চলছে দফায় দফায় আলোচনা। জরুরি বৈঠক হয়েছে অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিনবেতের কর্মকর্তাদের সাথেও। নেতানিয়াহু তার বক্তব্যে অভিযান শেষ পর্যায়ে বলেও ইঙ্গিত দেন। আমাদের অস্তিত্বের জন্য বড় দুটি হুমকি প্রতিহত করেছি। জয়ের পর নিশ্চিতভাবেই এখন অনেক সুযোগ তৈরি হয়েছে। প্রথমটি হলো আমাদের জিম্মিদের উদ্ধার। হামাসকে পরাজিত করতে গাজা ইস্যুরও সমাধান করতে হবে। আমি বিশ্বাস করি উভয় মিশনে সফল হব।
অবশ্য প্রধানমন্ত্রীর ওপর ভরসা রাখতে পারছেন না খোদ ইসরায়েলি আইন প্রণেতারাই। তাদের অভিযোগ, দুর্নীতি মামলার ট্রায়াল ঠেকিয়ে নিজের গদি বাঁচাতেই ইসরায়েল ও জিম্মিদের জীবন বাজি রাখছেন নেতানিয়াহু। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। তীব্র দাবদাহের কবলে ফ্রান্স, ইতালি, গ্রিস, স্পেন সহ ইউরোপের বহু দেশ। দাবানলের সংখ্যায় বেশ কয়েকটি দেশে জারি করা হয়েছে সতর্কতা। বিপর্যস্ত দক্ষিণ ইউরোপের বাসিন্দারা, এর মধ্যে পর্তুগাল, ইতালি, গ্রিস সহ বেশ কয়েকটি দেশে তাপমাত্রার পারদ ছাড়িয়েছে 40 ডিগ্রি সেলসিয়াসে। আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করছে দেশগুলোর আবহাওয়া অধিদপ্তর। এদিকে দাবানলের সংখ্যায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে লিসবন সহ পর্তুগালের 2/3 এলাকায়। পর্যটক ও বাসিন্দাদের দ্রুত নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। সতর্কতা জারি করা হয়েছে ইতালির অন্তত 21টি শহরে। অন্যদিকে তীব্র তাপদাহে দাবানলে পুড়ছে ফ্রান্সের বিস্তীর্ণ অঞ্চল। ভয়াবহ দাবানলে পুড়ছে তুরস্কের পশ্চিমাঞ্চল ইজমির প্রদেশ। রোববার সমুদ্র তীরবর্তী প্রদেশটির বনাঞ্চলে ছড়িয়ে পড়ে আগুন। বাতাসের তীব্রতায় মুহূর্তেই আশপাশের এলাকায় হয় বিস্তার। ঘণ্টায় 100 কিলোমিটার বাতাসের বেগ থাকায় আগুনের লেলিহান শিখা ছড়ায় তুরস্কের জনপ্রিয় পর্যটন নগরী ম্যান্ডেরেসে। সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় ইজমির আন্তর্জাতিক বিমানবন্দর। বনের কাছাকাছি 6টি এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে প্রশাসন। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে 1000-এর বেশি ফায়ার সার্ভিস কর্মী। 11টি বিমান ও 27টি হেলিকপ্টার থেকে ছিটানো হচ্ছে রাসায়নিক। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে কর্তৃপক্ষ। এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।